আমরা দেশের উচ্চশিক্ষার মান নিয়ে নানা রকম কথা বলে থাকি। দেশে এখন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি, তাই বেসরকারি খাতে উচ্চশিক্ষার বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। প্রিয় দর্শক, আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজি প্রতিষ্ঠাতা উপাচার্য ডক্টর এম আলিমুল্লাহ মিয়ান এবং রয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। কেমন আছেন স্যার? ভালো, আপনাকে অনেক শুভেচ্ছা। স্যার, একদম বাংলাদেশে যদি প্রাইভেট ইউনিভার্সিটির মুভমেন্ট বলি, প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিষ্ঠা লগ্ন বলি, আপনি শুরু থেকে জড়িত। তো হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল। স্যার, সংক্ষেপে যদি প্রেক্ষাপটটা বলতেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, আইবিএ যেটা ইনস্টিটিউট অফ বিজনেস তার পরিচালক হিসেবে কাজ করছিলাম। তখন বিশ্বব্যাংকের একটি প্রকল্পে আমেরিকাতে একটা দল নিয়ে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। সেখানে একটা সুযোগ ছিল যে 3 সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে আমি গবেষণা করতে পারি। ওই বিশ্ববিদ্যালয়ে বসে আমার মধ্যে যে হতাশা কাজ করছিল সেটা কি করে সৃষ্টিশীল রূপ নিল, এবং আমি একটা 40 জন শিক্ষকের সাথে ওখানে কথা বলে টপ লেভেলে আমি একটা কার্যপত্র তৈরি করি, নন গভর্নমেন্ট ইউনিভার্সিটি এস্টাবলিশিং এ নন গভর্নমেন্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। সেই পেপারটা যখন আমি প্রেজেন্ট করলাম এট দি লেভেল অফ দি হাইয়েস্ট লেভেল ইউনিভার্সিটিতে, তারা এটাকে মেনে তো শুধু নিল না, একটা লেটার অফ ইন্টেন্টও দিয়ে দিল যে এই বিশ্ববিদ্যালয় স্থাপনে আমরা সাহায্য সহযোগিতা করব, এবং খুব সুন্দরভাবে তারা একটা চিঠি দিয়ে দিল। এই করে মার্চ মাসে আমি দেশে ফিরে আসলাম। তারপরে সেই শিক্ষা সচিবের সাথে দেখা করলাম, হেদায়েত সাহেব তখন শিক্ষা সচিব ছিলেন। এই অনেক ইতিহাস। জুন মাসে শেষে উনি আমাকে বললেন যে এবার আপনি আমার কাছে একটা অনাপত্তিপত্র তাকে চান, এই এনওসি আমি চাইলাম। এই জুন মাসে এই সরকারের ঘরে এই প্রথম এই কার্যপত্র জমা হলো, এবং এই বিশ্ববিদ্যালয়ের নামে একটা ফাইল খোলা হলো, বাংলাদেশে ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটি সহযোগিতায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন 1999। তার ফলশ্রুতি আমি পেলাম যে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি, উনি 3 মাসের মধ্যে ঘোষণা করলেন যে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় করা যাবে। 1991 সালে আমরা এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার টেকনোলজি, অ্যাজাম্পশন ইউনিভার্সিটি এন্ড এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অন ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটি সহযোগিতা আমরা কিন্তু এখানে কার্যক্রম শুরু করে দেই, এবং দেশে একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসরকারি পর্যায়ে একটা নতুন ধারা সৃষ্টি হলো। এখন আমি চলে আসছি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কাছে। জি, এই যে স্যারের যে আন্দোলন, স্যারের যে সংগ্রাম, তার ফসল ভোগ করছেন। জি, অনেকে আর কি। আপনারা আসলে কেমন মানসম্মত গ্রাজুয়েট তৈরি করতে পারছেন? আপনি কি স্যাটিসফাইড, বা মার্কেটের সঙ্গে আপনি কি সামঞ্জস্য রেখে আপনার কারিকুলাম সাজাতে পারছেন? আমি আসলে একটু গোড়া থেকে বলতে চাই আর কি, কোন জাতি দেশের উন্নয়ন নির্ভর করে শিক্ষার উপর এবং শিক্ষিত মানব সম্পদের উপর, যেটাকে কে ইকোনমি বলা হয়। আমাদের দেশে শিক্ষায় আমরা অনেক পিছিয়ে ছিলাম, কিন্তু আমার সরকারকে ধন্যবাদ দিচ্ছি যে আমরা প্রাইমারি থেকে নিয়ে উচ্চ শিক্ষায় অনেকটা এগিয়ে এসেছি। আর বিশেষ করে পাবলিক সেক্টরে ইউনিভার্সিটি করার জন্য সুযোগ এলো, যেহেতু পাবলিক সেক্টর ইউনিভার্সিটিগুলো অলমোস্ট ফ্রি, সেই জন্য ভালো ছাত্ররা আগে সেখানে যেতে চায়। এবার বাকি যারা যেতে পারে না তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসে। এই রেসিডুয়াল ছাত্রগুলোকে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে ঘষে মেজে গড়ছে, এটা আমি মনে করি এটা অত্যন্ত প্রশংসনীয় একটা ব্যাপার। আমরা বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন সময় দেখি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান সম্পর্কে বলা হচ্ছে। এটা মানে আমি এটা জেনারেলাইজ করতে পারবো না। কোন কোন ইউনিভার্সিটি ভালো করছে, কোন কোন ইউনিভার্সিটি তত ভালো করছে না, এবং 2-1টা ইউনিভার্সিটি খুবই খারাপ করছে। এটা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেলায় না, পাবলিক সেক্টর ইউনিভার্সিটি কোথায় বলেন, সব কি সমান? সব কি ঢাকা ইউনিভার্সিটি? তো এটা পার্থক্য থাকবেই। তবে আপনি বলছেন যে বাজারের চাহিদা মেটাতে পারছে কিনা, এই ব্যাপারে আমি বলতে চাই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তারা মার্কেট ড্রিভেন সাবজেক্টগুলি করেছে, বিজনেস সাবজেক্ট এবং অন্যান্য সাবজেক্ট যেটা নাকি মার্কেটে চাহিদা আছে, এবং সেই সাবজেক্টে তারা ভালো ছাত্র তৈরি করতে পেরেছে আমি মনে করি, এবং অধিকাংশ ইউনিভার্সিটি ভালো করছে। তো ভালো তো শেষ নেই, আরো অনেক ভালো করতে হবে। এটা আমাদের পলিসি নিতে হবে, গভর্নমেন্টের সাপোর্ট প্রয়োজন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সাপোর্ট প্রয়োজন। সেই সাপোর্টের মাধ্যমে আমরা এগিয়ে যাব। স্যার একটু আগে বললেন যে মার্কেট ড্রিভেন সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছে, যে সমস্ত জব মার্কেটে যাদের চাহিদা আছে, গবেষণা, উদ্ভাবন, যেটাকে নলেজ ক্রিয়েশন বলে, সেই জায়গাতে আবার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর নজরদারিটা কম। এখন আমি দেখছি যে অভিভাবক মানে ছাত্ররাও অত্যন্ত স্মার্ট,
তারা কিন্তু বেশ ভালো করে ইন্টারনেট বলেন, ফেসবুক বলেন, বিভিন্নভাবে সার্চ করে তারা বাইর করে যে কোথায় গেলে তার পেশামুখী জীবন হবে এবং কত কম সময়ে, নির্দিষ্ট সময়ে একটা সময়সূচির মধ্যে সে বেরোতে পারবে। শিক্ষার মান নিয়ে স্যার যে কথাগুলো হচ্ছে, এটা একটা প্রগ্রেসের লক্ষণ। পেশাগত দিকটা যেটা বলছেন এটা খুবই ভালো জিনিস। এখন অসংখ্য বেকার তৈরি করে এই সমাজের বোঝা বাড়িয়ে আমাদের কি হবে? অতএব শুধুমাত্র বাংলাদেশের বাজারমুখী নয়, আমাদেরকে বিশ্ব শ্রম বাজারের দিকে নজর রেখে মানব শক্তি তৈরি করতে হবে। এই যে আমাদের 9 লক্ষ ছেলে মেয়ে এইচএসসি পাশ করলো, এদের কয়জনকে আমরা ভর্তি করতে পারবো? সর্বমিলে 3.5 লক্ষ, এর বেশি তো সবই হারিয়ে যাবে। এই মেধাকে যদি আমরা ধরে নিতে পারি, একটা বিরাট সামাজিক বিপ্লব এই দেশে হতে পারে। উচ্চশিক্ষার দরজা খুলে গেছে সবার জন্য, কিন্তু আবার সেই দরজাতে কিন্তু ঢুকতে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেসব জায়গায় যেহেতু সেই সমস্ত প্রতিষ্ঠানের কিছু ব্যবসামুখীনতা আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের নিজস্ব অপারেশনাল কস্ট আছে এবং তারা যেহেতু সরকার থেকে অর্থ পায় না, সেই ক্ষেত্রে শিক্ষা খরচটাও কিন্তু বেড়ে যায়। সেখানে কিন্তু আবার আর এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের বয়স খুব বেশি না, বড় জোর 25 বছর বয়স, এবং এর মধ্যেও তারা যে গবেষণায় তারা কোনো অবদান রাখেনি তা নয়, সেখানে প্রচুর গবেষণা আছে। আমাদের এশিয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখবেন যে আমাদের কত গবেষণা এবং পাবলিকেশন আছে। পাবলিক সেক্টর ইউনিভার্সিটিতে সরকার অর্থায়ন করে 100%, সেখানে ছাত্র বেতন দিক বা না দিক কোনো আসে যায় না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা সম্পূর্ণ নিজের অর্থায়নে তাদের শিক্ষকদেরকে বেতন দিতে হয়, এবং বাংলাদেশে 79 প্রাইভেট ইউনিভার্সিটি আর 34 পাবলিক সেক্টর ইউনিভার্সিটি, সেখানে ক্রাইসিস অফ টিচার্স। এখন কম্পিটিশন, এই টিচার কোন ইউনিভার্সিটি যাবে, এই কম্পিটিশনের মাধ্যমে তাদের প্রাইস এত হাই হয়ে গেছে যে তাদেরকে অনেক বেশি বেতন দিতে হয়, নাম্বার 1। নাম্বার 2, তাদেরকে ক্যাম্পাস বিল্ড করতে হয়, তাদেরকে অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়। তো এটা বাংলাদেশের যে প্রাইস লেভেল আজকে, এটা কত এক্সপেন্সিভ, ইউ আন্ডারস্ট্যান্ড। তো এখানে যদি কোনো অর্থায়ন বা কোনো কিছু সহযোগিতা সরকার বা কোনো কাছ থেকে থাকতো, তাহলে সেখানে হয়তো খরচটা কমানো যেত। কিন্তু যেহেতু কিছুই নাই, সেহেতু সম্পূর্ণ তাদের অর্থায়ন করতে হয়। এরপরেও আমি এটা বলতে চাই যে কোনো কোনো ইউনিভার্সিটির তাদের ফিজ এবং এত বেশি যে এত না হলে পারতো। এশিয়ান ইউনিভার্সিটি এটা ওয়ান অফ দি লোয়েস্ট ইন দি প্রাইভেট সেক্টর। আমি এই ব্যয়ের ব্যাপারটা উঠাতে চাই, কারণ এটা নিয়ে জনমনে অনেক ধরনের প্রশ্ন এসে যাচ্ছে যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে তারা সম্পূর্ণই নিবেদিত। যেমন এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি, IUBAT, এই ব্রোশিওর আমার সাথে আছে, আপনার হাতে আমি তুলে দিতে পারি, যেখানে পরিষ্কারভাবে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং যার মোটিভেশন আছে তাকে পরিবারের আর্থিক কারণে বিশ্ববিদ্যালয়ের দুয়ার থেকে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না। অর্থায়নের কোনো না কোনো ব্যবস্থা করে তাকে পড়ার সুযোগ দিতে হবে। আপনাদের যে মোটিভেশনের বিষয়টা বললেন স্যার, এটা আমি মনে করি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনুকরণীয় হতে পারে। বা এশিয়ান ইউনিভার্সিটি যে কথা বলছে যে আমরা সবচেয়ে কম খরচে সবচেয়ে বেস্ট এডুকেশনটা দেওয়ার চেষ্টা করছি, তাদের যে ইন্টেলেকচুয়াল আর্কিটেকচার, এইটার ব্যাপারে তারা গুরুত্ব দিচ্ছে, চাকচিক্যের দিকে নয়। তো বিশ্ববিদ্যালয়ে কেমন পড়াবে, এটা পাবলিক হোক প্রাইভেট হোক, এইটা আসলে নির্ভর করবে সমাজ কি চাচ্ছে। তো আমাদের সমাজের চাহিদা আছে, আমরা আরো ভালো গ্র্যাজুয়েট চাই এবং আপনারা সেই গ্র্যাজুয়েট সাপ্লাই করবেন। আপনাদের কাছে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, খুব ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে কিছুটা দেওয়ার জন্য।